ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি ৭ কলেজ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই কলেজগুলোর শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি নেওয়া হবে না। এই শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের যাবতীয় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটি গ্রহণ করবে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত যেসব শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম শুরু করেছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই শিক্ষা কার্যক্রম শেষ করবেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সিদ্ধান্তগুলো পড়ে শোনান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৭ কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এই সিদ্ধান্তের আলোকে পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে 24 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসির ব্যাপারে সিদ্ধান্ত সহ 5 দফা দাবি মেনে নেওয়া না হলে নিউ মার্কেট থানা ঘেরাও এবং 7 কলেজ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তারা বিষয়টি গণমাধ্যমকে জানান। আগামী 24 ঘন্টার মধ্যে তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করব। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে তাহলে আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবো এবং শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দিব না। আমরা প্রত্যাশা করছি এই 24 ঘন্টার মধ্যে সরকার কর্তৃপক্ষ তারা আমাদের সাথে যোগাযোগ করবে, বিষয়টা অফিসিয়ালি মিটমাট করবে। আমরা কোনো সংঘাত চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সংঘাত নেই। আমরা মূলত একটি প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম, কিন্তু তারা আমাদের কথা আমলে নেয়নি। এই জন্যই আমাদের এই কর্মসূচি। এর আগে 6 দফা বাস্তবায়নের দাবিতে 4 ঘন্টার আলটিমেটাম দেয় 7 কলেজ শিক্ষার্থীরা। দাবি মানে না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বেলা 12টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এমন আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। জাহেদ আহমেদ, বাবু রিপোর্ট। রোববার রাতে রাজধানীর নীলক্ষেত এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের চিত্রটি ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নেওয়ার। কিন্তু সোমবার সকালে সেই চিত্র পাল্টে গিয়ে স্বাভাবিক পরিবেশে ফিরে আসে ঢাকা কলেজ সহ 7 কলেজের ক্যাম্পাস। বেলা 12টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে ঘটনার আগের রাতের বর্ণনা তুলে ধরেন শিক্ষার্থীরা। আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে তখন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি কুরুচি মন্তব্য দিয়েছে। এ সময় 6 দফা বাস্তবায়নের দাবিতে 4 ঘন্টার আলটিমেটাম দেয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে এই 6 দফা বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। ঢাবি প্রশাসন কর্তৃক 7 কলেজের শিক্ষার্থীদের সাথে বিরূপ আচরণের নিন্দা জানিয়ে ঢাবির প্রভিসির পদত্যাগের দাবিও জানান তারা। ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং
প্রো ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। নানা বৈষম্যের শিকার ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা জানান ঢাবির অধিভুক্ত আর নয়, তাই এখন সময় এসেছে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই দাবিকে সমর্থন না জানিয়ে বরং রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। জাহিদ আহমেদ পাবু, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংঘর্ষ কিংবা রাস্তা অবরোধ করে আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এ সময় ডিএমপি কমিশনার জানান রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে রোববার রাতভর ধাওয়া পাল্টা ধাওয়া চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবস্থান নিলেও ধাওয়া পাল্টা ধাওয়ার রূপ নেয় সংঘর্ষে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় 2 পক্ষেরই আহত হন অনেক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। 7 কলেজের ছাত্রদের যে একটা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন পুলিশ না থাকলে শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ রক্তক্ষয়ী হতো। 2টা না কয়টা মাত্র আর সাউন্ড গ্রেনেড। হ্যাঁ, আমরা তো কোনো ধরনের লেথাল কোনো কিছু ব্যবহার করি নাই, ইভেন পানিটাও ব্যবহার করি নাই 1-2 বার। আমরা অত্যন্ত ধৈর্য পরিচয় দিয়েছি আমি মনে করি পুলিশ কমিশন। হ্যাঁ, নতুবা তো আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মঙ্গলবার দুপুর 2টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এই আলটিমেটাম দেওয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পক্ষে এই আলটিমেটামের সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন। তিনি বলেন অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন, আগামী 10 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে তার ব্যাখ্যা দিতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। টবি ক্যাটম্যান বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে। তিনি বলেন যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাপেক্ষ, সুতরাং এই বিধিগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে আগামী 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সহ 10 বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের সহায়ক হয়ে কাজ করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ইউসুফ আলীর রিপোর্ট।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পুরানা পল্টনে বৈঠকে বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনিও টাকাপত্রের কাজে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি। আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই আলোচনাটা আপনাদের সামনে। তারা বলেন জাতীয় ঐক্য গড়ে তোলা ও দ্রুত নির্বাচন আয়োজনে দুদলই কাজ করবে একসাথে। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। দ্রুত সময় আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে চিরতর ফ্যাসিবাদের বিদায় করার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক অবদান ছিল উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতারা গত 3টা নির্বাচনকে সুষ্ঠু করতে পারেনি, তবে তরুণ ছাত্ররা আন্দোলনে জীবন দিয়ে তা সফল করেছে। বিকেলে সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগস্টের মূল চেতনাকে ধারণ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান এই জামাত নেতা। বিগত দিনের সব অপপ্রচার, মিথ্যাচার বাদ দিয়ে আসুন জামাত ইসলামীর কল্যাণ রাষ্ট্রের সুশীতল ছায়ায় হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ থাকবেন, আমরা সেই গ্যারান্টি দিচ্ছি। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আন্দোলন সংগ্রাম করছেন। এখন সকল ভোটার ও রাজনৈতিক দলগুলোর উচিত নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ। নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বল্প সংস্কার শেষে 2025 সালের ডিসেম্বরে অথবা অধিক সংস্কার শেষে 2026 সালের জুনে নির্বাচন করা সম্ভব। সেই হিসাবে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয় আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করার যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। এবং আমরা বিশ্বাস করতে চাই, আমরা নির্বাচন কমিশন যদি শক্ত থাকি, স্বচ্ছ থাকি, সৎ থাকি, আমাদের অধীনে যারা নির্বাচন করবেন তারাও সৎ থাকতে বাধ্য। এবারে মাই টিভি বিশেষ। অপহরণ, গুমসহ নানামুখী অপরাধ নির্মূল করতে সরকারি বেসরকারি সব গাড়িতে কালো কাচ ব্যবহার নিষিদ্ধ হলেও রাজধানীতে তা মানছেন না অনেকেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শুধু কালো কাচ না, মার্কার ও অস্বচ্ছ কাচও ব্যবহার নিষিদ্ধ, কিন্তু এই নিষেধাজ্ঞা মানছে না কেউই। রাজীব ও মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীতে আওয়ামী লীগ শাসনামলে যত গুম আর অপহরণের মতো ঘটনা ঘটেছে, এর বেশিরভাগই ব্যবহার করা হয়েছে কালো গ্লাসের গাড়ি। যদিও অপহরণ, গুমসহ নানামুখী অপরাধ নির্মূল করতে আগেই নিষেধাজ্ঞা ছিল কালো গ্লাস ব্যবহারে। পুরনো সেই নিষেধাজ্ঞা নিয়ে আবারও নড়চড়ে বসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গেল 23 জানুয়ারি জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি।
2022 সালের 22 মে নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে গাড়িতে কালো গ্লাস না লাগানোর আইন করে ওই বছর 30 এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হলেও 10 মে থেকে সারা দেশে সব গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করা হয়। শুরু হয় ওই বছরে 11 মে থেকে অভিযান। তারপর আর কার্যকর হয়নি আইনটি। কাজীর গরু থেকে গেছে কেতাবেই। মোটরযান আইনের 151 ধারায় শাস্তি ও জরিমানা সহ সর্বনিম্ন জরিমানার বিধান থাকলেও বিষয়টি ভুলে গেছেন অনেকে। আইন থাকলেও আইনের হাত থেকে বাঁচতে কালো পেপারের বদলে কৌশলে যানবাহনের প্রতিটি গ্লাস এভাবেই লাগানো হয়েছে। তাই তো চালক আর মালিকদের উত্তরটাও যেন সোজাসাপটা। নিষিদ্ধ আছে সব গাড়ি, তো মানে পাচারও গাড়ি হয়তো চলে বা সরকারি যেগুলা অবৈধ গাড়ি হয়ে গেলে নিষিদ্ধ। আমরা যদি কেউ এইখানে ফরম্যাট করে লাগাই তাহলে একটা সেটার ক্ষেত্রে আপনার কথা প্রযোজ্য, আর যেটা সরাসরি জাপান থেকে বিল্ট ইন গাড়ির সাথে আসছে সেটার ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য এইভাবে না। আপনার গাড়ির গ্লাস হলো সাদা কিন্তু আপনি লাগাইছেন কালো, এটা 100% মামলা পেয়ে যাবে। গাড়িতে কালো কাজ নিষিদ্ধ, অসুস্থ ও অস্পষ্ট আইন উদ্দেশ্য পূরণ নিয়ে সংশয় প্রকাশ করেন বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ। সব আইন প্রয়োগ করা যাবে না, মানে প্রয়োগ করতে গেলে বাস্তবতা নিয়ে কিন্তু আইন প্রয়োগ করা উচিত। আইন প্রয়োগ করার আগে হিয়ারিং নিতে হয় যে আসলে আইনটা আমাকে কতটুকু কার্যকর করা যাবে, কার্যকর বাধা হবে কিনা। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে দীর্ঘদিন যাবৎ এটাকে বলে মৎস্য না, এটা অরাজকতা অবস্থা বিরাজ করছে। এটা ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং আলোকে আমাকে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী পরিকর মাধ্যমে আগে বাঁচতে চাইতে পারি, যেটাকে বলে ফিজিবিলিটি স্টাডি। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী বাস্তবসম্মত রূপে আইন প্রয়োগের বাস্তব রূপ দৃশ্যমান করার পরামর্শ দেন এই পরিবহন বিশেষজ্ঞ। নিরাপদ বলতে যদি আপনার কালো গ্লাস থাকে, মানে কালো পেপার থাকে, তাহলে তো অপরাধী সহজে পার পাবে। গাড়িতে যারা থাকবে তাদেরকে দৃশ্যমান হইতে হবে, মানে তাকে দেখা যায় যেন। ডিএমপির পক্ষ থেকে যে গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধের ক্ষেত্রে, তা কতটুকু বাস্তবায়ন হচ্ছে মাঠ পর্যায়ে তা দেখতে এসে আমাদের চোখ যেন কপালে উঠেছে। তবে সবাই আইন মানবে এবং এই কালো গ্লাস ব্যবহার থেকে বিরত থাকবে, তাহলেই নগরবাসী থাকবে নিরাপত্তার মধ্যে, এমনটাই মনে করেন নগরবাসী। কারণবাদ থেকে আবু সেতব্বু, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে 3 দিনের রিমান্ড আদেশ দেন বিচারক। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। ফ্যাসিস্ট হাসিনার যারা অন্যতম সহযোগী তাদের মধ্যে প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলা, হত্যা এবং হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তাগণ আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক, অবৈধ এবং তা অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য, হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থাপন করেন। তার মধ্যেই 11 জনকে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি। এদিন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। গতকাল আসামি পরিমণি ও তার কাস্টিউম ডিজাইনার জুনায়েদ বাগদাদি জিমি ওরফে জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ। আমি ব্লেসড আসলে, এত ভালোবাসা যে আমি পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই।
টঙ্গীর তুরাগ পাড়ে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর মধ্যে ময়দানের কাজ শেষ পর্যায়ে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়ের পন্থীরা। ইজতেমার ৫৮তম আয়োজন নিরাপদ নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে প্রশাসন। আজ পবিত্র শবে মেরাজ। দিবাগত রাতে মহান আল্লাহর কাছে ধর্মপ্রাণ মুসলমানরা রহমত ও ক্ষমা প্রার্থনা আর ইবাদত বন্দেগী পালন করবেন। ইসলাম ধর্মে শবে মেরাজের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শবে মেরাজ ফার্সি শব্দ অর্থ রাত আর মেরাজ অর্থ ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন। আরবিতে এই রাত্রিকে বলা হয় লাইলাতুল মেরাজ, মহিমান্বিত রজনী। এ রাতে আল্লাহর প্রিয় নবী ও রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেন। ইসলামের এক গুরুত্বপূর্ণ নিদর্শন শবে মেরাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছিলেন। তার উম্মতের জন্য নিয়ে এসেছিলেন বরকতময় ফরজ ইবাদত ৫ ওয়াক্ত নামাজ।